প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা হিয়া। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো রিয়েল এস্টেট মার্কেট নিয়ে। তো সেই জন্য আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন ম্যাক্সিট রিয়েলিটির লাইসেন্স রিয়েলটর এন্ড ইনভেস্টর মোহাম্মদ জিকরুল আমিন। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বর্তমানে আসলে কি অবস্থা মার্কেটের, বাড়ি বেচা কেনা, এটা নিয়ে একটু যদি জানতে চাই। ধন্যবাদ সঞ্জিদা আপু আপনাকে, এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার কলাকৌশলী সহ সকলকে, এবং আজকে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আজকের রিয়েল এস্টেট সম্পর্কিত যে আলোচনা, তো নিউ ইয়র্কের বাড়ির মার্কেট সবসময় হাট থাকে, কারণ এইখানে আমাদের লোকজনের থাকে বেশি, ইনভেস্টমেন্ট, চাকরি সবকিছুর এইখানে থাকে ঊর্ধ্বগতি, যে জন্য বাড়ি কেনা বেচার ক্ষেত্রে সবসময় বাড়িটা হাট কেকের মতো থাকে। এখন বাড়ির যে অবস্থা, বাড়িতে ইনভেন্টরি কম মার্কেটে, কিন্তু বায়ারের সংখ্যা বেশি। তার জন্য বাড়িটা বলা যায় এখনো সেলার মার্কেট। সেলার মার্কেটের ক্ষেত্রে, বাড়ি কেনার ক্ষেত্রে বায়ারকে মানে আপনি বলতে চাচ্ছেন কোয়ালিফাইড হতে হয়, এবং কোয়ালিফাইড বায়ারের সংখ্যা কিন্তু খুব বেশি না। যদি কেউ কোয়ালিফাইড হয় সেই ক্ষেত্রে তার বাড়ি কেনার ক্ষেত্রে খুব সুবিধা পেতে পারে, কারণ বাড়িটা এখনো মার্কেটে অনেক দামে বাড়ি বিক্রি হচ্ছে। মানে এই সময়টাতে আসলে এত মধ্যপ্রাচ্যের এই যে আমাদের যুদ্ধ, এই সময় এত দুর্যোগ চলছে প্রাকৃতিক, আমাদের তো এই দুর্যোগের মধ্যে আসলে বাড়ি বেচা কেনাটা আপনি কি বলবেন? আমি বলবো যে বাড়ি কেনা বেচার ক্ষেত্রে এখনো এই যুদ্ধটা কোনো এফেক্ট ফেলেনি। আচ্ছা, কারণ এখনো দেখা যায় বাড়ি মার্কেটে সেলার মার্কেট আছে, কারণ একটা বাড়ি যখন মার্কেটে আসে, যদি বাড়িটা সুন্দর হয়, একটা বাড়ির পিছনে 10টা বায়ার প্রতিযোগিতা শুরু করে কিভাবে বাড়িটা কিনতে পারে। তো বাড়ির মার্কেট এখনো ভালো, এখনো মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা চলছে এটা মার্কেটে এখনো প্রভাব ফেলেনি। আচ্ছা, তো একটু জানতে চাই যে ভাইয়া আসলে একটা কৌতূহল বলতে পারেন যে বাসা কিনবো নতুন, তো সেক্ষেত্রে আমাদের আসলে আমরা প্রথমে চিন্তা করি অ্যাজ এ ফার্স্ট বায়ার হিসাবে যে বাড়ি কিনবো, তো কি কি জিনিসগুলো আমাদের প্রাথমিকভাবে প্রয়োজন হয়? একজন বায়ারকে বাড়ি কেনার ক্ষেত্রে প্রথমে তার সঠিক ইনফরমেশন গুলো খুবই দরকার। অনেকেই ভুল ধারণা থাকে যে বাড়ি কিনতে পারবো না, অনেক ইনকাম থাকার পরেও। অনেকেই বলে অনেক টাকা লাগবে, বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে যেগুলো সঠিকভাবে না জানার কারণে ফার্স্ট টাইম হোম বায়াররা অনেক বিভ্রান্তির শিকার হয়। তো আপনাকে প্রথমেই একজন বাড়ি কেনার ক্ষেত্রে কোন এরিয়ায় বাড়ি কিনবেন, বাড়ির ধরন কেমন হবে, এটা আপনার ফ্যামিলির মধ্যে একটা আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এই ধরনের শোনা যায় যে ফার্স্ট বায়ার যারা, তাদের জন্য টু ফ্যামিলি হাউস কেনাটা বেটার, এটা সম্পর্কে আসলে এটা বেটার এই জন্য যে ফার্স্ট টাইম হোম বায়াররা যদি টু ফ্যামিলি একটা বাড়ি কিনে, তাহলে দেখা যায় একটা ইউনিটে তারা থেকে বাকি ইউনিটটা তারা ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে মর্গেজের অনেক অংশ তারা পেমেন্ট করতে পারে। এর জন্য টু ফ্যামিলি বাড়ি কিনা ভালো। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে কি প্রাইসিংটা আসলে তো ডিফার করে, রাইট? অবশ্যই টু ফ্যামিলি বাড়ির দাম বেশি। টু ফ্যামিলি বাড়ি আপনি যদি সঠিকভাবে একটু ভালো মতো ডাউন পেমেন্ট দিতে পারেন, তাহলে দেখা যায় মর্গেজের একটা ম্যাক্সিমাম অংশই আপনার মর্গেজ থেকে, রেন্ট থেকে পেমেন্ট করা যেতে পারে। টু ফ্যামিলি বাড়ি ডেফিনেটলি একটু বেশি দাম হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এই তো আপনি বললেন রেন্টের ব্যাপারে, তো আমি একটু আসি যে টু ফ্যামিলি বাসা থেকে যদি এই যে মর্গেজের কথা বললেন, তো মর্গেজটা টু ফ্যামিলি হাউস একই জায়গাতে, টু ফ্যামিলি হাউস আর সিঙ্গেল ফ্যামিলি দুটার মর্গেজ কি একই রকম হয়? না, মর্গেজ নির্ধারণ হয় আপনার লোন অ্যামাউন্ট কত। আচ্ছা, আপনার যে একটা বাড়ির যদি আপনার ক্রয় মূল্য হয় $8 লাখ, আপনি যদি দেখা যায় যে 2 লাখ বা 20% ডাউন পেমেন্ট দেন, তাহলে আপনার লোন অ্যামাউন্ট থাকবে $6,40,000। আর একটা বাড়ি যদি কিনেন আপনি $1 মিলিয়ন দিয়ে, তখন ওই বাড়ির লোন অ্যামাউন্ট থাকবে 20% দেওয়ার পরে $8 লাখ। তো সেই ক্ষেত্রে যত লোন অ্যামাউন্ট যত বেশি হবে, মর্গেজের পরিমাণ তত বেশি হবে।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর ভাইয়া একটু জানতে চাই যে এই যে লোনের কথা বললেন, তো যখন আমি বাড়ি কিনতে যাব, লোন নিব, সেক্ষেত্রে কি আপনারা মানে রিয়েল এস্টেট এজেন্ট যদি আমি ঠিক করে নিই, আপনারা কি সেটা হেল্প করেন? জি, সেটা আপনার প্রথম কোশ্চেন ছিল যে একজন ফার্স্ট টাইম হোম বায়ার কি কি সিদ্ধান্ত নিতে পারে, কি কি আলোচনায় থাকতে পারে তাদের। তো ফার্স্ট টাইম হোম বায়ারের ক্ষেত্রে একটা সঠিক রিয়েল এস্টেট এজেন্ট নির্বাচন করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই ক্ষেত্রে একজন ভালো যে রিয়েলেটর আছে, সব ব্যাপারে অভিজ্ঞ, সব ইনফরমেশন জানে, তখন সে আপনাকে আপনার মনের মতো আপনি যে ধরনের বাড়ি পছন্দ করেন তাকে একটা আইডিয়া দিবেন, মার্কেট থেকে সেই ধরনের বাড়ি একটা খুঁজে বের করতে সহযোগিতা করবে। নট অনলি শুধু সহযোগিতা করবে খুঁজে বের করার ক্ষেত্রে, একটা বাড়ি কেনার ক্ষেত্রে আপনাকে বাড়ি পছন্দ করতে হবে, সেলারের সাথে নেগোশিয়েট করতে হবে দাম নিয়ে, তারপরে সে যদি অফার অ্যাকসেপ্ট করে, অফার অ্যাকসেপ্ট করার পরে আপনাকে একটা অ্যাটর্নি ধরতে হবে, ভালো অ্যাটর্নি। সেটার ক্ষেত্রে কি আপনারা হেল্প করেন? হ্যাঁ, আমি সেটাই অ্যাটর্নি, তারপরে একজন হোম ইন্সপেকশন করতে হবে, তারপরে ক্লোজিং, সেটা অনেক দূরের, বেশ কিছু দূরের কথা। তো আমরা যে এজেন্ট হিসেবে আমরা প্রত্যেকটা স্টেপে বায়ারকে সহযোগিতা করে থাকি সঠিক ইনফরমেশন দিয়ে, এবং পাশে থাকি যে কোন অ্যাটর্নি ধরবে, কাকে দিয়ে হোম ইন্সপেকশন করবে। হোম ইন্সপেকশন একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। অনেকেই মনে করে যে কিছু টাকা লাগে, $400 থেকে $500 লাগে, এই টাকাটা সেভ করার জন্য হোম ইন্সপেকশন করে না। কিন্তু হোম ইন্সপেকশন না করলে বাড়ির ভিতরে যদি প্লাম্বিং, ইলেকট্রিক, অনেক হিডেন, অনেক বড় বড় যে ইয়েগুলা আছে সেটা আমরা তো চোখে দেখতে পারি না। একজন হোম ইন্সপেক্টর বাড়ির সবকিছু দেখে আমাদের একটা রিপোর্ট করে, সেই রিপোর্ট দেখে আমরা বলি যে বাড়িটার কি অবস্থা আছে। যদি বাড়িতে কোনো প্রবলেম হয় তখন আমরা সেলারের সাথে নেগোশিয়েট করি যে তোমাদের বাড়িতে এই প্রবলেম আছে, বিফোর ক্লোজিং তোমরা আমাদের এই বাড়িটায় ফিক্স করে দিবা, না হলে আমরা বাড়ি কিনবো না। হ্যাঁ হ্যাঁ, সেই তো, এত টাকা ইনভেস্ট করে যদি এরকম প্রবলেম ফেস করতে হয়। আর যেটা একটু জানবো যে এই যে আপনি বললেন রেন্টের ব্যাপারে, তো সেক্ষেত্রে একজন বায়ার বাড়ি কিনলো, সে যদি রেন্ট দিতে চায়, সেটার ব্যাপারে কি আপনারা হেল্প করেন? জি, আমরা হেল্প করি। একটা রেন্ট দেওয়ার ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটিতে টেনেন্ট টেক কেয়ার করা খুবই কষ্টের ব্যাপার। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে যে রুল এন্ড রেগুলেশন আছে, একটা টেনেন্ট যদি কোনো কারণে রেন্ট বন্ধ করে দেয় তাহলে তাকে উঠানো অনেক কষ্টসাধ্য। তো তার জন্য রেন্ট দেওয়ার পূর্বে যাকে রেন্ট দিব সে টেনেন্টের ক্রেডিট স্কোর, জব হিস্টোরি, এগুলা সব চেক করে তারপরেই রেন্ট দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি। আর জানবো যে বাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের কোনো থাকে, মানে এটা কোনো ক্রাইটেরিয়া আছে যে আমি এই নেবারহুডে বাড়ি কিনবো? আপনাকে বললাম যে হ্যাঁ আমি, সেক্ষেত্রে আপনার আসলে মোস্ট অফ দি বায়ার, মানে আমরা যারা বাড়ি কিনতে চাই আমরা দেখি নেবারহুডটা কেমন, রাইট? হ্যাঁ, নেবারহুডটা কেমন, স্কুল কেমন, স্কুল ডিস্ট্রিক্টটা কেমন। তো সেক্ষেত্রে কি বাড়ির প্রাইসটা কি বাড়ির প্রাইস ডিপেন্ড করে নেইবারহুডের উপরে। সো আমরা যখন কোনো কেউ আমাদেরকে বলে বাড়ি কিনবো, তখন আমরা এই কোশ্চেন গুলো করে থাকি প্রথমেই, যে আপনি কোন এলাকায় বাড়ি কিনবেন, আপনার বাড়িটা কত বড় হবে, আপনার কয়টা বেডরুম দরকার, আপনার ইয়ার্ড কতটুকু দরকার, আপনার প্রাইভেট ড্রাইভওয়ে লাগবে নাকি শেয়ার ড্রাইভওয়ে হলেও চলবে, আবার লট সাইজ কেমন হবে, এই ইনফরমেশন গুলো জেনে আমরা সেই অনুযায়ী বাড়ি খুঁজে দিই। কিন্তু এই যে একটু ইন্টারাপ্ট করলাম, শেয়ার বললেন, ড্রাইভওয়ে শেয়ার করার কথা, তো শেয়ার ড্রাইভওয়ের ক্ষেত্রে কি বাসার প্রাইস একটু কম বা বেশি হয়? অবশ্যই, প্রাইভেট ড্রাইভওয়ের, শেয়ার ড্রাইভ আর প্রাইভেট ড্রাইভওয়ের দাম একটু বেশি থাকে, শেয়ার ড্রাইভওয়ে একটু কম থাকে। আচ্ছা আচ্ছা, কারণ আপনাকে শেয়ার করতে হবে, তো একটু কনসিডার করতে হবে। তো আর একটু জানতে চাই আপনার কাছে, এটা গেল প্রাইভেট হাউসের ব্যাপারে, তো আমি একটু জানতে চাইবো যে কন্ডো আর কোঅপের ব্যাপারে। কোঅপ আর কন্ডোর আসলে ডিফারেন্সটা কি? অনেকে বলে কন্ডো ভালো, অনেকে বলে কোঅপ ভালো, আসলে কি? কন্ডোই ভালো, বিকজ কন্ডো কিনা মানে আপনি একজন বাড়ির ওই অ্যাপার্টমেন্টের মালিক হওয়া। আপনি যদি কোনো কারণে বাড়িতে ওই অ্যাপার্টমেন্টে থাকতে না চান, আপনি যে কোনো সময় কন্ডোটা রেন্ট দিতে পারেন। আর কোঅপ হচ্ছে জাস্ট একটা সার্টিফিকেট, শেয়ার হোল্ডার। আপনি অ্যাপার্টমেন্ট না, অ্যাপার্টমেন্টই একটা বড় একটা কোম্পানির আপনি একজন শেয়ার হোল্ডার, আচ্ছা এইরকম। তো আপনি ওই নিজের থাকার জন্যই শুধু
ওই কোঅপটা কিনতে পারবেন। আপনি ইচ্ছা করলে কাউকে মানে আমি ভাড়া রেন্ট দিতে দিতে পারবেন পারবো না। না। না, রেন্ট দিতে পারবেন না, ওরা অ্যাপ্রুভ করবে না আচ্ছা রেন্ট আচ্ছা দিতে। আচ্ছা আচ্ছা। এটা একটা সমস্যা। তো এগুলোর আসলে কি সুবিধা অসুবিধা কি? কোঅপের কন্ডোর দাম একটু মার্কেটে বেশি কেনার সময়, আর কোঅপের দাম একটু কম, বিকজ আপনি রেন্ট দিতে পারবেন না, এবং কি কন্ডোর মেইনটেনেন্স কস্টটা কোঅপের তুলনায় একটু কম। আচ্ছা তো এই কারণে কেনার সময় কন্ডো বেশি টাকা দিয়ে কিনতে হয়। আচ্ছা। আর কন্ডো বা কোঅপের এই যে আপনি বললেন, আমি কিনলাম, কিন্তু বিক্রির ক্ষেত্রে আসলে বেচার, আমি যদি বিক্রি করতে চাই সেক্ষেত্রে এটার আসলে মানে ইয়েগুলো বিক্রির কি? ক্ষেত্রেও কোঅপ বিক্রির ক্ষেত্রেও আপনার অ্যাপ্রুভাল আসতে হবে ডাইরেক্টর ইয়ের থেকে। কন্ডোর ইজিলি বিক্রি করা যায়, কোঅপটা বিক্রি করতে একটু কষ্ট। আচ্ছা। আর যদি আমি একটা বাড়ি কিনি, জি। এখন আমি বাড়িটা কিনলাম না, মানে এটা আমি মানে শোনা যায় যে রেন্ট টু ওনার, এটা আসলে কি? এইটার বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি। রেন্ট টু, আমার মনে হয় যে দর্শকদের জন্য এটা উপকার হবে। রেন্ট টু ওনার মিন্স কেউ যদি বাসাটা রেন্ট করে, পুরো বাসাটা আমি রেন্ট করলাম, তারপর আমি ভাড়া দিলাম, হ্যাঁ, সেটা সেক্ষেত্রে ওনার সাবলেট, সেক্ষেত্রে বাসাটা কি আমার, মানে এটা শোনা যায় যে একটা পার্ট অফ দি ওনার, আসলে কি তাই? অ্যাকচুয়ালি না, বাড়ির মালিক তো আপনি হতে পারবেন না। হ্যাঁ। এমন হতে পারে বড় একটা বাড়ি, পুরা বাড়িটা আপনি ভাড়া নিছেন, হ্যাঁ, একটা পার্ট আপনি সাবলেট ভাড়া দিলেন, কিন্তু আপনি লিজ থাকবে মালিকের সাথে, আপনার আমি এটাই জানতে চাচ্ছি সেক্ষেত্রে সাবলিজের সাথে বাড়ির মালিকের কোনো কন্টাক্ট থাকবে না। আচ্ছা, পুরা বাড়ির কন্টাক্ট থাকবে আপনার সাথে, মানে ওদেরকে আমি ডিল করব লিজের সাথে। হ্যাঁ, সাবলিজ যাকে দিবেন, যে লিজি, সে সাবলিজের সাথে ইয়ে করবে, কন্টাক্ট করবে। হ্যাঁ, কন্টাক্ট করবে, ওদের হ্যান্ডেল করবে কিভাবে, কত টাকা ভাড়া নিচ্ছে সেই ক্ষেত্রে, কিন্তু বাড়ির মালিক হওয়া যাবে না। আচ্ছা, আর একটু যদি বলি যে মার্কেটে যে যত এখন এই সময়টা আসলে কেমন যাচ্ছে, বাড়ি কেনার জন্য ভালো নাকি বেচার জন্য উপযোগী? আসলেই বাড়ি কেনার জন্য প্রতি একদিন চলে যাচ্ছে, বাড়ি কেনার একদিন আগে কিনতে পারলে সেটাই বেটার কেনার ক্ষেত্রে। কারণ আপনি অনেকেই বলে যে বাড়ি 10 বছর যাবত দেখছে, কিনছে না, কিন্তু প্রতিদিন যাচ্ছে, বাড়ির দাম বাড়ছে। আর এই যে বাড়ি কেনার বাড়ির দাম কিন্তু কমছে না, বাড়ছে, রাইট। কিন্তু ইন্টারেস্ট রেটের একটা ব্যাপার আছে, রাইট। ইন্টারেস্ট রেটটা 100 বছর পর সবচেয়ে বেটার ছিল 2021 এ, কোভিডের পর, আফটার কোভিড 2.5 থেকে রাইট 2.67 অনেকে বাড়ি কিনছে, বাট এখন তো শোনা যাচ্ছে যে ক্লোজ টু 6 কিন্তু যারা কিনেছে লাস্ট ইয়ার, মানে 4-5 মাস আগেও যারা কিনেছে 6 পয়েন্ট সামথিং, তো এটা অনেকে ওয়েট করছে যে একটু যদি কমে রিফাইন্যান্স করার জন্য। এটা আমিও বিক্রি করেছি যে 8% এও বাড়ি কিনছে। ও মাই গড, 2 বছর আগে এমনও হয়েছিল মাঝখানে একটা সময়। রিফাইন্যান্স করতে হবে তখনই যখন আপনার যে ইন্টারেস্ট রেট এখন দিচ্ছেন, কারেন্ট ইন্টারেস্ট রেট, তার চেয়ে যদি তুলনামূলক বেশ কমে, তাহলে আপনাকে রিফাইন্যান্স করলে আপনি সুবিধা পাবেন। কারণ আপনি বাড়ি কিনছেন 7% ইন্টারেস্ট রেটে, ধরেন 7% ইন্টারেস্ট রেটে একটা বাড়ি কিনছেন, আপনাকে মর্গেজ দিতে হচ্ছে 5,000 টাকা মান্থলি। যখন আপনার ইন্টারেস্ট রেট 5% আসবে, তখন আপনার ওই বাড়ির মর্গেজ দিতে হবে ধরেন 3,500, কারণ ইন্টারেস্ট রেট কমে গেছে। তখন যদি আপনি রিফাইন্যান্স করেন, তখন আপনি এই সুবিধাটা পাবেন, মান্থলি মর্গেজের পরিমাণটা কমে যাবে। কিন্তু এই যে একটা লম্বা সময়ের জন্য 30 ইয়ার্স এর জন্য বাড়িটা নেওয়া হয়েছিল, কিন্তু আমি যদি রিফাইন্যান্স করি সেক্ষেত্রে কি সেটা আবার ইয়ে হবে? রাইট, ওই দিন থেকে আবার 30 ইয়ার্স হবে, কারণ আপনি তো নতুন একটা লোন নিলেন। যেদিন থেকে লোন নেবেন ওই দিন থেকে 30 ইয়ার্স পর্যন্ত আপনাকে লোনটা টেক কেয়ার করতে হবে। তো আপনি রিফাইন্যান্স অর্থ হচ্ছে যে আপনি নতুন করে আরেকটা কোম্পানির সাথে লোনটা নিলেন, বা সেম কোম্পানির সাথে, ওই দিন থেকে আবার প্রথম দিন শুরু হলো। আর একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে বাড়ি কিনলাম, আমি যখন বাড়ি কিনলাম তখন বাড়ির ইয়ারলি যে একটা ট্যাক্স, সেটা আছে লাইক ধরেন 7,000, কিন্তু এটা কি প্রতি ইয়ারে বেড়ে যায় আমি শুনেছি। হ্যাঁ, কিন্তু কেন? এটা তো গভর্নমেন্ট সিটি নির্ধারণ করে না, এটার কি কোনো ইয়ে আছে যে কেন, মানে প্রতিটা এরিয়াতেই বেড়ে যায়? হ্যাঁ, প্রতিটা এরিয়াতেই বেড়ে যায়।
কোনো এরিয়াতে একটু বেশি বেড়ে যায়, কোনো এরিয়াতে একটু কম বেড়ে যায়। এটা নির্ধারণ করে সিটি বর্তমান লাইফস্টাইল, অন্যান্য আনুষঙ্গিক যে খরচ এর উপরে নির্ধারণ করে সবকিছু জিনিসের যেমন দাম বাড়ায়, প্রপার্টি এটা তো সরকারের একটা আয়, এইখান থেকেও তাদের আয়ের অংশ একটু বাড়িয়ে ফেলে। আচ্ছা, আর একটু জানবো যে আপনি যে বাড়ি বেচা কেনা আপনার কেমন গেল লাস্ট ইয়ার? এখন তো নতুন ইয়ে শুরু হলো আমাদের বাংলা নববর্ষ, কিন্তু ওভারঅল আলহামদুলিল্লাহ আমার যে যখন থেকে আমি রিয়েল এস্টেটের লাইসেন্স নিয়েছি তখন থেকে আল্লাহর রহমতে আমার বিজনেসটা ভালো। আচ্ছা, মানুষ যখন রিয়েল এস্টেটের লাইসেন্স নেয় তখন 6 মাস 1 বছর ওয়েট করতে হয় একটা লিস্টিং পেতে বা ভালো ট্রানজাকশন শুরু হয়। আমি যখন লাইসেন্স নিয়েছি তার নেক্সট উইকে আমি 2টা বাড়ি লিস্টিং পেয়েছিলাম। এটা সবাই বিশাল ব্যাপার, এত তাড়াতাড়ি সাধারণত পায় না। আমার প্রথম বাড়িটা ছিল জামাইকাতে। আচ্ছা, জামাইকাতে একটা ওজন পার্কে। আচ্ছা, জি, তো খুব ভালো হয়ে ব্যবসা আল্লাহর রহমতে। এটা ডিপেন্ড করে মানুষের সাথে কিভাবে আপনি ডিলটা করলেন, আপনার কমিটমেন্ট কতটুকু রক্ষা করলেন। একজন ফার্স্ট টাইম হোম বায়ার যখন বাড়ি কিনে সে তো কিছু জানে না, তো আপনি যে কিছু অ্যারেঞ্জ করলেন, উঠাইলেন যে প্রপার্টি ট্যাক্স, ফার্স্ট টাইম হোম বায়ারদের এত জ্ঞান থাকে না। তারা সুন্দর জানে একটা সুন্দর বাড়ি হবে, কিন্তু বাড়িটা কিভাবে টেক কেয়ার করতে হবে, মেইনটেনেন্স করতে হবে, বাড়ির এন্ড অফ দা মান্থে মর্গেজ তো শুধু না, মর্গেজের সাথে ইন্স্যুরেন্স, প্রপার্টি ট্যাক্স এইগুলো অ্যাড হয়। এগুলো আপনার ধারণা দিতে হবে আগে যে আপনার কিন্তু আপনার ইনকাম কত, দেখেন আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা। আর একটা ফার্স্ট টাইম হোম বায়ার যখন বাড়ি কিনতে যায় তার প্রথম থেকে প্রসেস শুরু থেকে একেবারে ক্লোজিং দিন পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করতে হয়। আমাদের ব্যবহার, আমাদের কাজকর্মে কতটুকু তারা হ্যাপি, তারা কমফোর্ট ফিল করে কিনা, আমাদের ট্রাস্ট করে কিনা, আমাদের ব্যবহারে কাজকর্মে, আমাদের ট্রানজাকশনে যদি তারা হ্যাপি হয়, দেখা যায় একটা বায়ার থেকে আরো 3 জন বায়ারকে রেফার করে। আমাদের ব্যবসাগুলো এইভাবেই গ্রোয়িং হয়। আসলে সব ক্ষেত্রেই সেটাই যে আমি যদি আমি যখন বাড়ি কিনতে যাব, আমি যখন স্টেপ নিব তখনই অনেক কিছু আমি জানতে পারবো স্টেপ বাই স্টেপ, কারণ আমি যখন কাজটা করতে যাব প্র্যাকটিক্যালি তখনই আমি জানবো। জি, এই ক্ষেত্রে যে আপনার যদি সঠিক একটা ভালো রিয়েলিটর চুজ করেন, সে আপনাকে সহযোগিতা করতে পারবে। আচ্ছা, আর এই তো আপনি বললেন যে রিয়েলিটর যদি আমি চুজ করি, কিন্তু ধরেন যে আমি বাড়ি কিনবো, এখন আমার কোনো এজেন্ট নাই, আমি নিজেই হয়তো গুগল দেখে বিভিন্ন ইয়েতে আমি ওপেন হাউস গুলো ভিজিট করলাম, তো সেখানে আমি কথাবার্তা বললাম সেলার এজেন্টের সাথে, আমি বাসাটা নিলাম। সেক্ষেত্রে আসলে আপনার কাছে আমি জানতে চাচ্ছি এটা যে আমি নিজে যখন একটা বাড়ি কিনতে যাব উইদাউট এজেন্ট, তো আমি সেলার এজেন্টের সাথে কমিউনিকেট করে বাসাটা নিলাম, সেক্ষেত্রে কি শোনা যায় যে এটা আসলে লস হয় সেলারের বায়ারের জন্য, এটা সম্পর্কে আসলে একটু যদি বলেন। আচ্ছা, সাধারণত বায়ার বাড়ি কেনার সময় তার এজেন্টকে তার পক্ষ থেকে পে করতে হয় না, নাম্বার 1। কিন্তু আপনি যদি একটা এজেন্ট সাথে রাখেন, সে আপনাকে বাড়ি সম্বন্ধে সবকিছু ধারণা দিবে, কারণ তাদের এক্সপিরিয়েন্স আছে। বাড়িটা মার্কেটে একটা কম করে দেখবে এই বাড়িটা আসলে মার্কেট ভ্যালু কত, লাস্ট 6 মান্থে এই এরিয়ায় এই টাইপের বাড়ি কত টাকায় বিক্রি হয়েছে, আপনাকে একটা সঠিক ধারণা দিতে পারবে। সেই অনুযায়ী আপনি অফার দিতে পারবেন যে ঠিক আছে আমার এই বাড়ির আস্কিং প্রাইস এত টাকা, আমি এত টাকা অফার দিচ্ছি। যদি আপনি বায়ার আপনার এজেন্ট নিয়ে না যান, যে লিস্টিং এজেন্ট থাকে সে তো তার বাড়িতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলেও সে যেহেতু এই বাড়ি বিক্রি করার জন্য মার্কেটিং করছে, আপনি হয়তো অনেক সময় তারা 100% আপনার সাথে শেয়ার নাও করতে পারে, কিছু হাইড করতে পারে, সেই ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আপনাকে টাকা দিতে হচ্ছে না আপনার পকেট থেকে, তাহলে আপনার একটা সহযোগী হিসাবে যে সহযোগিতা করতে পারে একটা এজেন্ট নেওয়াই বেটার আমি মনে করি। আরেকটা প্রশ্ন আমার প্রশ্ন সেটা, ধরেন আপনি সেলারের এজেন্ট, আমি গেলাম বাসা দেখে বাসা কিনবো, এখন আমি যদি আপনাকে বলি যে আই হ্যাভ নো এজেন্ট, সো তুমি আমার হয়ে কাজ করো, ইটস পসিবল? ইটস পসিবল, ইয়েস। সেক্ষেত্রে এই যে আপনি বললেন যে সে তো তার ফরে কথা বলবে, কিন্তু এখন যদি আমি আপনাকে ইনভলভ করি যে আপনি তার সেলারের এজেন্ট প্লাস আমার হয়ে কাজ করবেন, আমি সেটা ক্ষেত্রে আপনি মানে একজন অনেস্টলি একজন রিয়েলিটর হিসেবে যখন আপনি আমাকে এই দায়িত্বটা দিলেন, আমার উচিত
বাড়ির কোনো কিছু আপনাকে সাথে হাইড না করা, সবকিছু খোলামেলা শেয়ার করা, বাড়িটা কিনে যেন আপনিও ক্ষতিগ্রস্ত না হন, না ঠকেন মার্কেট প্রাইসের চেয়ে, এবং যিনি সেলার তিনিও যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে মার্কেট প্রাইসেই যেন আপনি তার বাড়িটা বিক্রি করা যায়। তো আমি সবসময় একটা কথা স্মরণ রাখি যে পরিচিত বা ফ্রেন্ডদের মধ্যে যদি ব্যবসা করি বা কাজ করি, উইন উইন সিচুয়েশন থাকতে হয়। তা আমি এই ক্ষেত্রে মনে করি যে আমার সেলারও যেন উইন করে, বায়ারও যেন উইন করে, সেলার যেন লুজ না করলো বা বায়ারও যেন লুজ না, দুজনকেই সাপোর্ট দিবেন, রাইট? কেউ যেন বুঝতে এটা রিজনেবল প্রাইসে, মার্কেট প্রাইসে বাড়িটা যেন ট্রানজাকশন হয়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক তথ্য আপনার কাছ থেকে জানলাম। তো আবার একটু জানবো যে মানে এটা আমি জানতে চাচ্ছি যে এই যে বাড়ি বেচা কেনা করলেন, অনেকে চায় যে ঠিক আছে আমি সাইন করে ফেললো একটা বাসায়, ধরেন একটা বাসা পছন্দ হলো, এজেন্ট ধরেন আপনি আমার এজেন্ট, আমি আপনার মাধ্যমে একটা বাসা সাইন করে ফেললাম, তো একটা টাইম থাকে রাইট যে এত দিনের মধ্যে, তো 11th আওয়ারে যে আমি দেখলাম যে না আরেকটা জায়গায় আমার ভালো ইয়ে হচ্ছে, সেক্ষেত্রে কি আপনারা হেল্প করেন কিভাবে? এটা মানে আপনি কোশ্চেনটা কি বাড়ি সাইন করছেন নাকি কোনো এজেন্টের সাথে সাইন করেছেন? কন্ট্রাক্ট বাসা কন্ট্রাক্ট সাইন করেছেন, হ্যাঁ, এজেন্ট উইথ এজেন্ট। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি এটা বাদ করতে চাই, আমি আরেকটা আমার বেটার অপশন, আমি বেটার কোনো বাড়ি পেলাম, সেক্ষেত্রে আপনি কিভাবে, মানে আপনারা কিভাবে হেল্প করেন? এটা আসলে ঠিক না, কারণ একটা সেলার যখন বাড়িটা মার্কেটে এনেছে তখন মার্কেটিং করার সময় আপনি সহ আরো 5টা বায়ার তার কাছে ছিল, কিন্তু আপনার অফারটা তারা সবচেয়ে বেস্ট মনে করেছে, এর জন্য আপনার সাথে কন্টাক্ট করেছে। কিন্তু আপনি যদি অফার না দিতেন, হয়তো আপনার কাছাকাছি আরো 1-2টা অফার ছিল, তাদের সাথে কন্টাক্ট করে বাড়িটা বিক্রি, তাদের উদ্দেশ্য তো বাড়িটা বিক্রি করা। আফটার 2 মান্থ বা 3 মান্থ আপনি কন্টাক্ট করেছেন, তো আপনি মাইন্ড চেঞ্জ করতে পারবেন না, কিন্তু মাইন্ড চেঞ্জ করলে সেলার তো ক্ষতিগ্রস্ত হলো না। কিন্তু আমি তো জানি যে 3 মান্থস এর একটা টাইম লিমিট থাকে, 90 ডেজ কন্ট্রাক্ট থাকে, 60 ডেজ কন্ট্রাক্ট থাকে। আমি যদি 90 ডেজ এর মধ্যে টাইমটা আপনাকে দেয় যেন আপনি লোনটা রেডি করার জন্য, এটা এমন না যে আপনাকে খোলা রেখেছে আপনি এর মধ্যে মাইন্ড চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, কিন্তু যদি মাইন্ড চেঞ্জ করা হয় সেক্ষেত্রে কি এটার জন্য কোনো ড্যামেজ দিতে হয়? সেইটার ক্ষেত্রে আপনি যে কন্ট্যাক্ট করার সময় যে একটা টাকা দিলেন ডাউন পেমেন্ট, সেটা সেলার নাও দিতে পারে, আপনি সেটা আপনি লুজ করতে পারেন। কিন্তু আপনি ধরেন কন্ট্রাক্ট সাইন করেছেন, কন্ট্রাক্ট সাইনের সময় টাকা দিয়েছেন, আপনি লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু আপনি কমিটমেন্ট লেটার পেলেন না, লোন অ্যাপ্রুভ হলো না আফটার 1 মান্থ বা 60 ডেজ 45 ডেজ, সেই ক্ষেত্রে আপনি ডিনাইড লেটার আনতে হবে ব্যাংক থেকে যে আপনার লোনটা অ্যাপ্রুভ হয় নাই। সেই ক্ষেত্রে সেলার যে কন্ট্রাক্টের সময় যে টাকাটা দিয়েছিলেন আপনি সেটা রিটার্ন করতে বাধ্য থাকে। আর এই টাকাটা আপনি জানেন হয়তো, কন্ট্রাক্ট সাইনের সময় যে টাকাটা আপনারা দেন, বায়ার দেয়, ওই টাকাটা কিন্তু সেলারের পকেটে যায় না বা ব্যাংক অ্যাকাউন্টে যায় না, এটা সেলার অ্যাটর্নির এসকো অ্যাকাউন্টে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়েছেন আপনার। তো আপনি যদি, আমাদের আসলে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি কিছু বলতে চান দর্শকদের জন্য। তো জি, আমি প্রথমে সেলারদের সম্বন্ধে বলি। সেলাররা অনেক সময় মনে করে যে আমি বাড়িটা বিক্রি করব, অনেক সময় দেখা যায় যে বাড়িটা যে অবস্থায় আছে ওইভাবেই বিক্রি করতে চায়, কিছু টাকা খরচ করতে চায় না। কিন্তু সে যদি অল্প কিছু টাকা খরচ করে একটু বাড়িটা পেইন্ট করে নেয়, ভালো কিছু টুকিটাকি যদি প্রবলেম থাকে বাড়ি, অল্প মাইনর প্রবলেম গুলো, সেগুলো টেক কেয়ার করে, পেইন্ট করে, তারপরে একটা ভালো রিয়েল এস্টেটের মাধ্যমে বাড়িটা বিক্রি করতে চায়, তাহলে রিয়েল এস্টেটের মাধ্যমে বিক্রি করলে আমাদের নিউ ইয়র্কে অনেক লাইসেন্স রিয়েলেটর আছে, প্রত্যেকেই লিস্টিং এ দেওয়ার সাথে সাথে বাড়িটা দেখবে যে মার্কেটে আসছে, তখন রিয়েল এস্টেট এজেন্ট যদি এটা সুন্দর মতো মার্কেটিং করে তাহলে ভালো দামে বাড়িটা বিক্রি করতে পারবে। অল্প কিছু টাকা কমিশনের ভয়ে অনেকেই এজেন্টকে লিস্টিং না দিয়ে নিজে বিক্রি করতে চায়, সেই ক্ষেত্রে দেখা যায় তারা অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়। আর বায়ারদের ক্ষেত্রে বলবো যে আসলেই নিউ ইয়র্ক সিটিতে থাকতে হলে যে আপনারা ভাড়া বাসায় আর বেশি দিন না থেকে যে টাকা ভাড়া দেন তার সাথে কিছু টাকা অ্যাড করলেই মান্থলি মর্গেজ হয়ে যায়, বাড়ি কিনে নিজের বাড়িতে থাকেন। একটা সময় দেখা যাবে বাড়ির দাম বাড়বে,
এবং প্রতি বছরই বাড়ির দাম বাড়ে এবং একটা সময় দেখা যাবে বাড়িটা পেড আপ হয়ে যাবে। এটা একটা আপনার জন্য বড় সম্পদ, বড় অ্যাসেট হবে। তাই ভাড়া বাসায় না থেকে চেষ্টা করেন সুন্দর মতো একটা বাড়ি কিনে নিজের বাড়িতে থাকার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় ধন্যবাদ দর্শক, আপনাকেও। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।